এই চাকরানি, এই তুই আজকে খাবারে বেশি করে ঝাল দিয়েছিস কেন? তুই ইচ্ছা করেই দিয়েছিস তাই না বল? তোকে কতবার বলি ঝাল কম করে দিবি, না হলে আমি খেতে পারি না, কিন্তু তাও তুই কম দিস না। তোর কি কানে কথা ঢোকে না? তোর কি এই বাড়িতে কাজ করার কোনো ইচ্ছা নেই নাকি? বিদায় করে দেবো নাকি তোকে এই বাড়ি থেকে? না মালকিন, না। আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে না। সকাল থেকেই মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। রান্না করার সময় মাথাটা একটু বেশিই ধরেছিল, তাই অত খেয়াল করিনি। তার জন্যই লঙ্কাটা একটু বেশিই পড়ে গেছে। আমি বুঝেছি তোর সব চালাকি বুদ্ধি। কাজ করার সময় তোর মাথা ঘোরে তাই না? তুই কি ভাবছিস তুই সব কথা বানিয়ে বানিয়ে বলবি আর আমি বিশ্বাস করে নেব? তুই যদি কাজ নাই করতে পারিস তাহলে তোর মেয়েকে পাঠিয়ে দিতে পারিস তো, তাহলেই মিটে যায় ঝামেলা। না না মালকিন, আমি থাকতে আমার মেয়েকে কি করে কাজ করতে দিতে পারি? এমনিতেই ওর বাবা নেই। ছোট থেকেই খুব আদর যত্নে মানুষ করেছি ওকে। আর আমি বেঁচে থাকতে কোনো দিনই ওকে কাজ করতে দেব না। যত সব আদিক্ষেতা! তোদের মতো এই গরিবদের ন্যাকামো দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে। তোরা এই আদিক্ষেতা করিস কিভাবে তা আমি বুঝি না বাপু। যা তো, আর কথা বাড়িয়ে লাভ নেই। ঘরে আমার কটা জামা কাপড় আছে, সেগুলো কেচে দে। আর আগের দিনের মতো যেন নোংরা না থাকে, না হলে কিন্তু বের করে দেবো বাড়ি থেকে। যা এখন এখান থেকে। আলো, আলো মা, কি করছিস তুই এখানে একা একা বসে? এই তো মা, আমি কেবল বাসন ধুয়ে ঘরে এসে বসলাম। তুমি চলে এসেছো? তাহলে তুমি গিয়ে বসো, আমি তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। হ্যাঁ রে মা, সকাল থেকে তো কিছুই খাইনি, আর খিদেও লেগেছে অনেক। তাও তোকে বেড়ে দিতে হবে না, আমি নিজেই বেড়ে নিচ্ছি। আর সকাল থেকে তো তুই অনেকই কাজ করেছিস, একটু বস তুই এবার। আর কাল কি মনে আছে তো তোর? হ্যাঁ মা, আমি বরং পুকুর থেকে স্নান করে আসি। তুমি তাহলে ততক্ষণ খেয়ে নাও। আর আমি জানি কালকে কি, আমার মনে আছে মা। মারে, কাল একটা ভালো বাড়ি থেকে দেখতে আসছে তোকে। আমি চাই এই বাড়িতেই তোর সম্বন্ধটা ঠিক হয়ে যাক। তোর বাবা মরে যাওয়ার পর থেকে তোকে খুব কষ্ট করে আদর যত্নে মানুষ করেছি আমি। ঝিয়ের কাজ করেছি লোকের বাড়িতে। আমি চাই তুই সারা জীবন সুখে থাক। তুই যদি সুখে থাকিস তাহলে আমিও সুখী থাকবো। তুই যে বাড়িতেই থাকিস না কেন, শুধু সুখে থাকিস, এইটুকুই চাই আমি। মা, তুমি অত চিন্তা করো না তো খালি খালি। ঈশ্বর যা করবেন ভালোর জন্যই করবেন। আচ্ছা, তাহলে তুমি খেয়ে নাও, আমি তাহলে পুকুর থেকে স্নানটা করে আসি। তা আপনারা কেমন আছেন? আমাদের বাড়ি আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? আপনারা একটু জল গ্রহণ করুন, আসতে অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই। জল? আমরা আবার ছোট লোকদের বাড়িতে জল খাই না গো। তা অনেকক্ষণ ধরেই তো বসে আছি। মেয়েকে এবার ডাকুন নাকি? এই গরমে কি অত বসে থাকা যায়? হ্যাঁ হ্যাঁ, ডাকছি। আলো, আলো মা, এদিকে আয়। আপনারা ভালো আছেন তো? তা মেয়ে, তুমি কি কোনো আদব কায়দা জানো না নাকি, যে বড়রা আসলে সবার প্রথমে প্রণাম করতে হয়? আর তাছাড়া মেয়েকে তো দেখতে ভালোই সুন্দর, কিন্তু আমাদের বাড়ির সাথে মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা একদমই চিন্তা করবেন না। আমার মেয়ের সব গুণ আছে। আমার মেয়ে বলে বলছি না, সে ছোটবেলা থেকেই সব পারে। ঘরে তো আমার কোনো কাজই করতে দেয় না, নিজের হাতেই সব দেখে। আপনাদের বাড়ি গেলে পুরো বাড়ি খুশিতে মাতিয়ে রাখবে, দেখবেন আপনারা। সে না হয় হলো, মেয়েও পছন্দ হলো। তাহলে আবার আসল কথায় আসা যাক। দেখুন, আমরা আবার বড়লোক বাড়ি, আমাদেরও তো চাহিদা নেই। মেয়ের সাথে শুধু 10 ভরি সোনা আর হাতে গলায় দেবেন, আর কি, আর কিছুই না। আমরাও তো বুঝি আপনাদের ক্ষমতা, তাই অত দিতে হবে না। আর মেয়ের বিয়েতে তো আজকাল সবাই দেয়। আবার আপনারা ভাববেন না আমরা যৌতুক চাইছি।
10 ভরি সোনা? না মানে 10 ভরি সোনা, তা তো আমাদের অত টাকা নেই। ওর বাবা বেঁচে থাকলে তা না হয় হতো, কিন্তু ওর বাবাও তো আর বেঁচে নেই। আর আমরা গরিব মানুষ, আপনিই বলুন এত টাকা গহনা কোথায় পাবো আমরা? আর আমাদের নুন আনতেই পান্তা ফুরোয়। আপনারা একটু বুঝুন আমাদের ব্যাপারটা। বাবা, চাকরের মেয়ের সাথে বিয়ে দিচ্ছি তাতেও হবে না, আর এতটুকুও নেই? আর তাছাড়া বিয়ে হলে তো ওই সোনা গহনা আপনার মেয়েই পরবে, তা মেয়ের জন্য এতটুকুও করতে পারবেন না? ঠিক আছে, 10 ভরি না হয় নাই দিলেন, 8 ভরির থেকে কম নিতে পারবো না। আর যদি না দিতে পারেন তো বলে দেন, আমরা তাহলে চলে যাই। একবার শুধু গহনা দিয়ে বিয়ে দিই, 2 দিন পরেই অত্যাচার করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদেয় করে দেব। আর তারপরে সব সোনা গহনা আমাদের। একটু না হয় ভালোভাবে কথা বলি, দেখি যদি বিয়ে দিতে রাজি হয়। দেখুন, মেয়ে কিন্তু আমাদের বাড়িতে খুব সুখেই থাকবে। আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব নেই। মেয়ে আমাদের বাড়ি রাজরানীর মতো থাকবে। মেয়ের জন্য আপনি এতটুকু করতে পারবেন না? আজ তাহলে না হয় উঠি, 2 দিন পরে লোক পাঠিয়ে দেব। তারপর তার কাছেই না হয় বলে দেবেন যে আপনারা কি চান। আচ্ছা ঠিক আছে। মারে, তোর বাবার দেওয়া আমার হাতে 2টো সোনার বালা আছে, আর একটা কানের দুল। আর আমি ভাবছি মালকিনের কাছ থেকে টাকা চাইবো। দরকার পড়লে সারা জীবন তার বাড়িতেই ঝিয়ের কাজ করব। তবুও আমি শুধু চাই তুই সারা জীবন সুখে থাক। মারে, তুই মানা করিস না। মা, তুমি ভাবলে কি করে যে আমি তোমার ওপর এত বড় বোঝা চাপিয়ে বিয়ে করে নেব? আমি দরকার পড়লে সারা জীবন তোমার কাছেই থেকে যাব, তবুও আমি তোমার ওপর এত বড় বোঝা দিতে পারবো না। আর তোমার চুড়ি, কানের দুল, মা তুমি ভাবলে কি করে তোমাকে বাবার দেওয়া শেষ স্মৃতিটুকুও আমি শেষ করে দেব? তুমি কি আমায় এতটাই অপরাধী করতে পারবে বলো? তুমি ওনাদের বাড়ি থেকে লোক আসলে না করে দেবে। মারে, তুই এটা কি বলছিস? এত বড় বাড়ির লোক ওনারা, আর বলল শুনলি যে ওনারা তোকে রাজরানীর মতো করে রাখবে, কোনো অভাব নেই। তোকে তো সারা জীবন এমন বাড়িতেই বিয়ে দিতে চেয়েছি বল। ওখানেই বিয়ে হলে তুই খুব সুখী থাকবি মা। আর তোর বাবার স্মৃতি, তোর বাবার দেওয়া জিনিস তোকে দিলে আরো বেশি খুশি হবে মা। না করিস না, আর মেনে যা। না মা, তুমি যত যাই বলো, আমি এ বিয়ে করব না, বলে দিলাম তোমাকে। আর তুমি বিয়ে বিয়ে করবা না তো? যদি আমার কপালে বিয়ে লেখা থাকে তাহলে ঠিকই হবে। তুমি এই নিয়ে আর একটা কথাও বলবা না, ব্যাস। আপনি কি লতাদির মেয়ে? জি, আমি। কিন্তু কি হয়েছে? আর আপনিই বা কে? জি, আমি হলাম তোমার মা যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক। কিন্তু আপনি এখানে? আমার মা তো বাড়িতে নেই, সে কাজেই গেছে। তাহলে? হ্যাঁ, তোমার মা কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে, তাই তোমাকে খবর দিতে আসলাম। চলো শিগগির। কি? আমাকে নিয়ে চলুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো মা। জি শুনছেন? আমার মা কোথায় একটু বলবেন দয়া করে? আমার মা খুব অসুস্থ। তুই কে? আর তোর মা? তুই আবার লতার মেয়ে না তো? জি আমি। কিন্তু আমার মা কোথায়? আমার মায়ের কি প্রচুর শরীর খারাপ? না না, একটু মাথা ঘুরে পড়ে গেছে। ওই শেষের ছোট ঘরটায় শুয়ে আছে দেখগা। আর শোন, তোর মা তো কাজ করতে পারবে না দেখে যা মনে হচ্ছে। তা এ কদিনের কাজ কে করবে? এ কদিন কিন্তু অনেক কাজ, ঘর মোছা, কাপড় কাচা, রান্না বান্না করা সব। আমার মেয়েকে দেখতে আসছে তো, তার জন্যই এত কাজ। এবার বল তুই কি করবি? আর যদি না পারিস তাহলে আর কাজ করতে হবে না, বলে দিস আমাকে।
গিন্নিমা, আপনি চিন্তা করবেন না, আমি মায়ের জায়গায় আসব। আমি সব কাজ পারি, আমি এই বাড়ির সব কাজ করে দেব। তবুও আপনি আমাদের কাজ থেকে তাড়াবেন না। এই কাজ না থাকলে আমরা যে না খেতে পেয়ে মরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ন্যাকামো মারিস না তো, বার করে দিচ্ছি না যা তোদের। কাল সকাল সকাল চলে আসিস কিন্তু, আবার ভুলে যাস না যেন। এই এই গরিব ছোট লোক, আমার ঘরের আয়না কে ভেঙেছে? নিশ্চয়ই তুই। তুই ছাড়া আর কেউ আমার ঘরে যায় না। সত্যি করে বল ছোট লোক। মালকিন, আসলে আমি সকালে আপনার ঘর পরিষ্কার করতে গেছিলাম, কিন্তু কিন্তু আপনার টেবিল পরিষ্কার করতে গিয়ে পাশ থেকে আয়নাটা পড়ে যায়। আপনি বিশ্বাস করুন মালকিন, আমি ইচ্ছা করে করিনি, ভুল করে হয়ে গেছে। এবারের মতো ক্ষমা করে দিন। বাবা, ভুল হয়ে গেছে? তুই কি আমাকে বোকা পেয়েছিস চোর? বল, আয়না চুরি করতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, সোনা দিয়ে বাঁধানো ছিল তো, তাই লোভ সামলাতে পারিসনি, তাই না? এ আপনি কি বলছেন মালকিন? আমি কেন চুরি করতে যাব? আর আমি তো জানতামই না ওটা সোনায় বাঁধানো ছিল। আমি চোর নই, বিশ্বাস করুন। আয়নাটা ভুল করে পড়ে গেছে। আমি তো ডাক দিয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি তো শোনেনইনি। আর কোনো কথা নেই, তোর মতো গরিব ফকিন্নিকে আর রাখবো না। মা, ও মা, এদিকে আসো, দেখে যাও এ মুখপুরি আলো কি করেছে। কি হয়েছে মা? এভাবে ডাকছিস কেন? এই মুখপুরি আলো আমার সোনার আয়না ভেঙে ফেলেছে, তাও আবার চুরি করতে যে। মামা আমাকে কত ভালোবেসে উপহার দিয়েছিল, আর ও সেটা চুরি করতে যাচ্ছিল। কত বড় সাহস ওর! তুমি কিছু বলবা না ওকে? তুমি ওকে আজ এই বাড়ি থেকে বের করে দাও। ওর মতো চোরকে এই বাড়িতে রাখার আর কোনো দরকার নেই। কি জানি আবার এতদিনে কত কিছু চুরি করে ফেলেছে। মালকিন, গিন্নিমা, আমি আপনাদের পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার যে আর কোনো উপায় নেই কাজ করে খাওয়ার। আমার মা অসুস্থ, তাকে ওষুধ কিনে খাওয়াতে হয়। আপনি তাড়িয়ে দিলে টাকা কোথায় পাবো? আপনি দয়া করুন, আপনার পায়ে পড়ি, দয়া করুন আপনি। ডাক্তার বলেছে ওষুধ বন্ধ করলে আমার মা নাকি মরে যাবে। দয়া করুন। তা তোর মা মরলো, এটা আমার কি? আর যদি কাজে থাকতেই চাস, তাহলে আজ পর্যন্ত যা যা চুরি করেছিস সব বের কর, তাহলেই কাজে থাকতে দেব। আর না পারলে এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। গিন্নিমা, আপনি বিশ্বাস করুন, আমি কি চুরি করতে পারি? সেদিন আপনার হাতের বালা রান্নাঘরে ফেলে গেছিলেন, সেটা তো আমি আপনাকে ফেরত দিয়েছি। আর আমি যদি চোরই হতাম, কখনো কি আপনার বালা ফেরত দিতাম বলুন? দয়া করুন আমার ওপর। আমি তো জানতাম আমার হাতের বেলা রান্নাঘরে ফেলে এসেছি। তুই যদি না দিতিস, আমি তো ধরেই ফেলতাম যে তুই চুরি করেছিস, কারণ তুই রান্নাঘরে ছিলি। তোর আর কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি বেরো আমার বাড়ি থেকে। আপনি যতক্ষণ বিশ্বাস করবেনই না, তাহলে আর কি বলবো। ঠিক আছে, আপনি এ মাসের বেতন আমাকে দিয়ে দিন, আমি আজ এ বাড়ি ছেড়ে চলে যাব। এই কদিন না হয় খাবারের জোগান হবে, তাহলে আমি ঠিকই একটা না একটা ব্যবস্থা করে ফেলবো এ কদিন। বাবা, এসেছিস তো কাজে 2 দিন, আর তোর মা তো শরীর খারাপের জন্য কাজই করতে পারতো না, তাহলে আবার মাস পড়লো কিভাবে? তোকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, বিদেয় হ তো এখান থেকে। মালকিন, আপনি এমন করবেন না। আপনি টাকাটা না দিলে আমি মাকে ওষুধ কিনে খাওয়াবো কি করে? দয়া করুন আপনি। এই, আর তোর ন্যাকামি সহ্য হচ্ছে না। এতই যদি টাকার অভাব, তাহলে মা মেয়ে দুজনে একসাথে বিষ খেয়ে মর না, তাহলেই তো লাটা চুকে যায়। মালকিন, আমার মা, আমি এতদিন আপনার বাড়ি কাজ করলাম, আমাদের উপর একটুও দয়া হলো না? একটা কুকুর পুষতে পুষতে তো তার প্রতিও মায়া জন্মায়, আমাদের প্রতি একটুও মায়া জন্মালো না? এত নিষ্ঠুর আপনি! আপনার কর্মের ফল ওপরওয়ালা ঠিক দেবেন, দেখবেন। আপনার শাস্তির জন্য আমি বিচার দিলাম। আমার মায়ের যদি কিছু হয়, আপনাদেরও শাস্তি নিশ্চিত, এই আমি বলে গেলাম। এই হতচ্ছাড়ি, এই
আমাদের খেয়ে পড়ে আমাদেরই অভিশাপ দেওয়া? তোর সাহস তো কম না। আর একটা কথা শুনেছিস নিশ্চয়, শকুনের অভিশাপে কখনো গরু মরে না। এখন এখান থেকে বিদেয় হ। দাদা, আমাকে কিছু চাল ডাল ধার দেন দয়া করে। টাকা পেলেই দিয়ে দেব। ঘরে একটা দানাও নেই খাওয়ার মতো। তোদের রোজকার নাটক দেখে দেখে আর পারছি না। বলছে আমি কি দানশালা খুলে রেখে দিয়েছি নাকি যে রোজ আসিস আমার কাছে ধার চাইতে? পারবো না আমি আর দিতে। আমি আমি আপনার দোকানে কাজ করে দেব, তবুও অল্প কিছু চাল ধার দিন। দয়া করুন, আমার মা ঘরে অসুস্থ, তাকে খাওয়ানোর যে কিছুই নেই। দয়া করুন। আমার এতটুকু দোকানে তোকে আবার কেন কাজে নেব? আর জ্বালাস না তো, বেরো এখান থেকে। চাল ডাল তো দিচ্ছে না, এখন কি করব? আর ওষুধের দোকানে গেলেও তো আর দেবে না, কারণ এতদিন তো বাকিতেই নিয়ে আসছি। আজ যদি যাই নিশ্চয়ই তাড়িয়ে দেবে। আপাতত পাশের বাড়ির জেঠির কাছ থেকে দুটো চাল ধার করে আনি, ওষুধ না হয় বিকালে গিয়ে দেখব। মা, ও মা, আমার ভাত রান্না হয়ে গেছে। আজ জানো, তোমার পছন্দের কচু শাক করেছি। বাজার থেকে বাড়ি আসার সময় পুকুর পাড় পড়ে না একটা, ওখান থেকেই তুলে এনেছি। এবার উঠে পড়ো তো, খেয়ে নাও। আর ওষুধের দোকান খোলা ছিল না, তাই পাইনি। তুমি একদমই চিন্তা করো না, আমি বিকালে গিয়েই ওষুধ নিয়ে আসব। উঠছো না কেন? ওঠো মা। ও মা, মা ওঠো। কথা বলছো না কেন মা? ও মা। রঞ্জনবাবু, আপনার সমস্ত কালো ব্যবসায়ের ফল আমাদের হাতে। এখন আপনাকে এই অবস্থায় এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আপনার সমস্ত জমি জায়গা সম্পত্তি এখন জমিদারের কাছে। আপনি এ কি বলছেন? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। এমন হতে পারে না। কেন রঞ্জনবাবু? আপনি গরিব মানুষদের কাছ থেকে জমি বন্ধক নিয়ে তা আবার ফেরত দিতেন না, তার ওপর আপনি তাদের অত্যাচার করতেন। আপনি কি নিজেকে জমিদারবাবু মনে করেন না কি? আপনি কি জানেন না আপনার এই কারসাজি জমিদারবাবু ধরে ফেলবে? এখন আপনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। আমাদের ক্ষমা করে দিন, আমরা আর এমন করব না। এখন বলে তো লাভ নেই, এর আগেও খবর দেওয়া হয়েছে, কিন্তু আপনি শোনেননি। আর এতে আমাদের কিছুই করার নেই, এই জমিদার বাবুর হুকুম। এখন আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান। রূপার মা, এখন কি হবে? আমাদের তো শেষ হয়ে গেল সব। থাকার জন্য তো কোনো বাড়িও থাকলো না। এখন কি করব? সব তোমার দোষ। তোমার আর তোমার মেয়ের তো লোভ কমে না। সোনার হার, হীরের হার, তোমাদের ইচ্ছে পূরণ করার জন্যই তো এমন করতাম। এখন কি করব? বাহ বাহ বাহ, আমি কি বলেছি তোমায় তুমি এমন করো নাকি? তোমারই তো আরও বেশি জমি চাই করতে। ওই ফকিন্নিদের দিয়ে কি হবে? দেখো, এখন আমরা নিজেরাই ফকিন্নি হয়ে গেলাম। এখন কি আমার এত সুন্দর সুন্দর শাড়ি গহনা সব নিয়ে নেবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না ছাতা। মা, এখন তোমার এসব ফালতু কথা মাথায় আসছে নাকি? এখন ভাবো কি করবা। আর বাবা, আমার মনে হয় কি আমাদের একবার জমিদার বাড়ি যাওয়া উচিত, তার হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত, না হলে যে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। চল তাহলে সবাই মিলেই যাই। জমিদার বাবু বাড়ি আছেন? একটু বেরোন ঘর থেকে। আপনারা এখানে কি চান আপনারা? এই চাকরানি, তুই এখানে কি করছিস? আবার মুখে মুখে তর্ক করছিস? করিস তো ঝিয়ের কাজ, আবার মুখে মুখে তর্ক করছিস। জমিদারবাবুকে ডেকে দে তো, একটু দরকার আছে। ওনার সাথে কি দরকার আমাকে বলুন, আমি বলে দেব। উনি এখন ঘুমাচ্ছে। এই চাকরানি, এই জমিদার বল, জমিদার। 2 টাকার ঝি কোথাকার।
আলো, তুমি এখানে কি করছো? আর এনারাই বা কারা? এনাদের চেঁচামেচিতে আমার আবার ঘুম ভেঙে গেল। জমিদার বাবু, আমি ব্যবসায়ী রঞ্জিত। আপনি আমার বাড়িঘর সম্পত্তি সব ফিরিয়ে দিন। আমার ভুল হয়ে গেছে। আজ থেকে আর এমন করব না। গরিবদের ঠকাবো না। আমাদের ক্ষমা করে দিন, না হলে যে আমরা না খেতে পেয়ে মরবো। আপনি এদের একটুও সাহায্য করবেন না। এদের জন্য আমার মা বেঁচে নেই। কত সাহায্য চেয়েছিলাম, একটুও করিনি। একটুও সাহায্য করবেন না এদের। এই মুখ পুড়িয়েই তুই বলার কে রে যে আমাদের সাহায্য করবে না করবে না? তুই বলার কে? একটা চড় মারবো ফকিন্নি কোথাকার। ঝিয়ের মতো থাক। আপনার সাহস তো কম না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার স্ত্রীকে মারার কথা বলছেন? সাহস আছে বলতে হবে। আর ও গরিব? গরিব ফকিনে তো আপনারা, যাদের কিচ্ছু নেই এখন। এখন তো ভিখারি আপনারা। ও তো জমিদার গিন্নি, রইল সাহায্য করার কথা। তা আমি করব না। আপনারা যা পাপ করেছেন তাতে এটা কিছুই না। তাই এখান থেকে বেরিয়ে যান, না হলে আপনাদের সব কটাকে কারাদণ্ডে ঢোকাবো। এমন করবেন না, দয়া করুন। আমরা ভালো হয়ে যাব। মারে, ক্ষমা করে দে আমায়। ভুল তো মানুষ মাত্রই হয়। আমরা যে না খেতে পেয়ে মরে যাব, ক্ষমা করে দে। আমিও আপনাদের হাতে পায়ে ধরেছিলাম, একটু দয়া করতেন। আপনাদের জন্য আমার মায়ের ওষুধ কিনে খাওয়াতে পারিনি। সেই দিনগুলো কিন্তু আমি ভুলিনি, যে কত কষ্ট করে বেঁচেছিলাম। মানুষজনের কত কটু কথা। আর আপনারা কর্মের ফল পাচ্ছেন, এটা আপনাদেরকে ওপরওয়ালা দিচ্ছে। এখান থেকে চলে যান।